তার মানে আপনি দাবি করতেছেন যে আপনি অ্যাকচুয়ালি তাকে মারেন নাই, তার যে মুখ কাটছে এই কাটাটা আপনি কাটেন নাই। না, এটা এটা আমি কেন কাটবো? আমি তার সাথে, সে আমার ওয়াইফ, আমি তার মুখ কেন কাটবো? আমার তো আরো দুইটা ওয়াইফ আছে, তাদের মুখ তো তাহলে কাটার কথা ছিল। আর সে যে বলছে আমি তার হত্যার জন্য গেছি, ভাই আমি যদি হত্যার জন্য সে জায়গায় যাইতাম তাহলে সে বাইচে কি হবে? তাহলে হত্যা করে ফেলাইতাম। সে আসলে মানুষের সিম্পিতি করানোর জন্য র্যান্ডম সে মিথ্যা কথাগুলো মানুষের কাছে পাবলিশ করতেছে, এবং প্রচুর ফিডব্যাক কিন্তু সে পাইছে এগুলা। ধরেন হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া যেটি আমাদের সবারই হয়, কোন ফ্যামিলিতে হয় না? যার হয় না সে মানুষ না, সে হয়তো দেবতা পর্যায়ের, ফেরেশতা পর্যায়ের, সবারই হয়। কিন্তু আপনার এক্স মিসেস তার তিনি যখন আমাদের শোতে এসেছিলেন, আমি পুরো গল্পটা শুনলাম তার A to Z, এবং শোনার পর আমার মনে হলো কোথায় কোথায় কী কী যেন মিসিং পয়েন্ট আছে। আমার তখন আগ্রহ ছিল আমি আপনার সাথে কথা বলার। আমি একদম স্ট্রেট ওয়েতে যেতে চাই। একটা কথা শুরুতেই বলতে চাই, আমি যে কোনো রকমের নির্যাতনের বিপক্ষে, শারীরিক নির্যাতনের বিপক্ষে, সে পুরুষ হোক নারী হোক। শুরুর কথাটাই যেটা উনি বলছেন যে তার মুখটা যে কাটছে, তার মাথার এখানটা থেকে এই পর্যন্ত যে কাটছে, শরীরে মুখের এই বাজে অবস্থা রয়েছে, এটা আপনি নিজে করছেন, আপনি আঘাত করছেন এবং আপনার থেকে কাটছে। অ্যাকচুয়ালি আপনার কি বলার আছে? আমি আপনার কাছে অনেক কাগজ দেখছি, সেগুলো নিয়ে পরে কথা বলতে চাই। আগে এই প্রশ্নের উত্তর থেকে আসতে চাই। ভাই বলেন, সেই দিনের ঘটনাটা কি হয়েছিল? আমরা তো একটা ভার্সন শুনছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমডি রনি, ঠিক আছে। আমি আসলে ভাই যে প্রশ্নটা করছে এর উত্তর আমি আগেও লাইভে এসে দিছি, যদি ওই জায়গায় যথেষ্ট ছিল না। ওই জায়গায় 20 বা 25% ক্লিয়ার করছে। আজকে ভাই ডাকছে, চিন্তা করলাম ভাইকে ক্লিয়ার করা উচিত। তো আসলে ভাই এই ডকুমেন্টসগুলো একটু প্লিজ জি, কাইন্ডলি আমার হাতে নিচে, আমি বলতে থাকেন, আমি এগুলো দেখাবো। জি জি, ডকুমেন্টস আমি নিয়ে আসছি, কারণ ডকুমেন্ট ছাড়া আমি যতই চিল্লাচিল্লি করি মানুষের সেটাকে এত একটা ট্রাস্টেবল মনে করবে না। এই জন্য আজকে চিন্তা করেছি যে আমি ডকুমেন্ট নিয়ে আসবো, ওই জন্য নিয়ে আসছি। সর্বপ্রথম কথা হচ্ছে যে বাসায় এই ঘটনাটা ঘটে, সেই বাসাটা 52 নম্বর সেক্টরে। আমি তাকে বিয়ে করার পরে বাসায় উঠাই না, কারণ আমি তাকে আগেই বলে নিই যে সে যেন তার বাসায় থাকে 2টা বছর, যে তুমি তোমার বাসায় থাইকো, ঠিক আছে, আমি 1-2 বছর আমার বিজনেসটা গুছাই, তারপর আমি তোমাকে বাসা নিয়ে দিব। তো ওর বাসায় ও ওঠে। তো আগে টুকটাক ফার্নিচার কিনে দিয়েছিলাম, 2-1টা ফার্নিচার যেগুলা ওর পুরো নিট ছিল, ওগুলো বলছে আমি বাসায় কিনে দিয়েছি। ওর মার বাসাতেই ও প্রথম ওঠে। তো 1-2 মাস না যেতেই ওর মার সাথে প্রচণ্ড ঝগড়া ওর। রাতে কান্নাকাটি করে, বলে যে আমি এই বাসা থাকবো না, এই মহিলার সাথে আমি থাকবো না। ওকে, মানে ওর মার কাছে থাকবে না? মার কাছে থাকবে না। মা মেয়ের ঝগড়া, আমি তারা অনেক বুঝাইছি যে তোমাকে তো আমি বলে বিয়ে করছি যে তুমি তোমার আম্মুর কাছে থাকবা, একটা 2টা বছর সময় দাও, যেহেতু বিজনেসটা করতে, বিজনেসটা গুছাই। কারণ আমার আগেও তো 2টো ওয়াইফ আছে, তুমি যাই নিয়ে বিয়ে করতাম। মানে এখন যে ফুট করে আমি আরেকটা বাসা নেই, এটা আলাদা একটা দায়িত্ব। তুমি তোমার মার কাছে থাকলে একটা গার্জিয়ান সে আছে, এটা কমপ্লিট বাসা, এখানে থাকলে আমার জন্য অনেক সুবিধা। জাস্ট বাজার সদায় পাঠিয়ে দিলাম, হাত খরচ পাঠিয়ে দিলাম, তুমি তোমার মতো করে চললা থাকলা। কিন্তু নতুন একটা বাসা নিতে গেলে আবার ফার্নিচার কিনো, টানাটানি, তুমি একা থাকবা, একটা আলাদা কেয়ার, দায়িত্বটা আমি মানে এত একটা নিতে চাইনি। এই 2 বছর সময় যে চাইছি আমি আগে, এর জন্য বললাম হুট করে তুমি আমার কাজে এটা দিয়ে দিতেছো। পরে বললো যে আপনার বাপনা করে রাখবেন, আমি জানি না, আমি থাকবো না এই বাসায় মহিলার সাথে, আপনি আমাকে হেল্প করেন। পরে সে আমাকে না বলি একটা বাসা নিল, বললো যে আমি বাসা নিয়েছি, আপনি 20,000 টাকা ভাড়া, আপনি আমাকে অ্যাডভান্সের টাকা পাঠাবেন। তো আমি চিন্তা করলাম যে থাক, বিয়ে যেহেতু করিয়ে ফেলাই, স্টুডেন্ট তোমার বাসা নিতে হবে, তো তাকে আমি একটা বাসায় নিয়ে দিই। এর আগেই তো ওই মাসে 1-2 মাস ছিল, এর আগেই আমি শুনছি যে সে নাকি তার নাকি কনসেপ্ট করছে, বেবি কনসেপ্ট করছে, বাচ্চা পেটে। তো আমি চিন্তা করলাম বাচ্চা যেহেতু হয়ে যেতেছে, আর বাবার সাথে একটু ঝগড়া, বলতেছে যেহেতু তার বাসা একটা নিয়ে দিই, তার একটা বাসা নিয়ে দিলাম, অ্যাডভান্সের টাকা দিলাম। তো সে বাসা অ্যাডভান্স করলো, তো সাথে সাথেই সে চলে আসলো। আমি কিছু ফার্নিচার বাসা কিনে দিয়েছিলাম, ওগুলো নিয়ে আসছে সাথে করে, আইসা উঠলো। তো বাসা পুরাই খালি, জাস্ট একটা রুমে টুকটাক কিছু ফার্নিচার আছে, আমরা উঠলাম। তো এই ছবিও আছে আমার কাছে, ভিডিও টিডিও সব ছবি আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে তার মা সাথে ঝগড়া, তো তার মা আর আসে না বাসায়, সেই আসতে দেখা তো মারে, সেই আসে দেখ মার সাথে ঝগড়া। তো এরকম বাচ্চা 1.5-2 মাস হইতে 5-7 মাস যখন হয়ে গেল, পর কয়েকদিন আমার বললো যে আম্মু বাচ্চাটা হওয়ার সময় তো আম্মুকে লাগবে, ঠিক আছে। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তোমার আম্মু যদি আসে, আমার তো ঝগড়া তোমার সাথে, আমার তো কোনো প্রবলেম না। তো বাচ্চা হওয়ার আগে তারা আসলো, তারা আমার বাসায় থাকে, তার বোন নিয়ে থাকে, পুরো ফ্যামিলিটি আমার বাসায় প্রায় 7-8 মাস ছিল। সেগুলো অনেক লম্বা ঘটনা, আমি তো লম্বা ঘটনা যেতে চেয়েছি না, যেদিক থেকে শুরু হয়েছে। যখন বাচ্চা হওয়ার পরে যখন তার বাসায় আমি ওই বাসাটা আমি নিছি, তো ওই বাসা থেকে প্রায় আমি বাসা থাকতাম না, কারণ আমার তো আরও বাসা আছে, আমি সেদিকে যেতাম। কারণ তার মা আবার বাচ্চা হয়েছে পরে এই বাসায় থাকে, এই বাসা তার বোনকে নিয়ে চলে আসছে। তো ভাবলাম যে না, তার সাথে আম্মা আছে, বোন আছে, তার আগে একটা মেয়ে আছে, আবার আমারও বাচ্চা হয়ে থাক, তারা থাক, কেউ না কেউ টেক কেয়ার করবে, ঠিক আছে, বাচ্চার সাথে যা লাগে আমি পাঠিয়ে দিই। তো এর মধ্যে
আর গোপনে গোপনে তাতে তার আগের বাচ্চারা হওয়ার পর থেকে তার আগের হাজবেন্ডের সাথে তার টুকটাক কথা হয়, তাদের সাথে দেখা হয়, তারা দেখা হয় তারা আগের হাজবেন্ডের সঙ্গে, আগের হাজবেন্ডের সঙ্গে। কারণ তার যে আগের মেয়েটা আছে সেই মেয়েটাকে নিয়ে কিন্তু আমার সাথে আমার বিয়ে হয়েছে। তা আমি তাকে একটা স্কুলে ভর্তি করি, রুহ ইন্টারন্যাশনাল স্কুল, এই 12 নম্বর সেক্টরে, ঠিক আছে, রোড নাম্বারটা মেবি 5 নম্বর একটা স্কুল আছে, আমি তাকে ভর্তি করি। তো ফট করি সে ওই মেয়েটাকে স্কুল থেকে বের, আমার নামে ভর্তি, ফাদার আমার নাম দেয় এবং ও মা আমি বাবা দিয়ে সে ভর্তি করে। ফট করি সে আমার এই বাচ্চাটাকে দিক থেকে নিয়ে ওই আগের হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট করে সে নিয়ে ডিপিএস স্টেজে ভর্তি করে। তো আমি আপনাকে না জিজ্ঞেস করি, আমাকে না জিজ্ঞেস করি, ওকে, আমার কাছে খুব খারাপ লাগে বিষয়টা। আমার কথা হচ্ছে বাচ্চা নিয়ে এসে বলছে, বাচ্চারা আমাকে বাবা ডাকে, তাকে আমার পরিচয়, আমি একটা মাদ্রাসায় ভর্তি করে দিলাম, স্কুলে ভর্তি করলাম, এখানে লাখ টাকা খরচ হইলো, সে পড়ুক, একটা 2 বছর থাকুক, শিখুক, সে কোরআন হাদিস শিখুক। সে ফাট করে ওই লোকের সাথে কিভাবে কন্ট্যাক্ট করলো, কি করলো না করলো জানি না, তাকে নিয়ে আসি অন্য একটা স্কুলে ভর্তি করলো। মেয়ে কি নিয়ে গেল ওর আগের হাজবেন্ড, নাকি মেয়েটা থাকলো? না, মেয়ে এই বাসেই থাকে, কিন্তু তারা বাহিরে দেখা করে। এখন তারে আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি তারে কেন ভর্তি করলা, বলে স্কুল ভালো না, স্কুলের পানি হাতে লাগলে তো আমার মেয়ের হাতে সমস্যা হয়, এই জন্য স্কুলে আমি তার রাখবো না, ঠিক আছে, তার আগের স্কুলে দিয়ে দিছি। খুব খারাপ লাগতেছিল, তারপর আমি তার কিছু বলি নাই। কিন্তু সে আগের হাজব্যান্ডের সাথে দেখা করে প্রতিদিন সকালে আইসা গাড়ি দিয়ে বাচ্চা নিয়ে যায়, সেও যায় গাড়ি দিয়ে, একই সাথে যায়, মাঝে মাঝে ড্রাইভাররা পাঠাই দেয়, মাঝে মাঝে গাড়ি দিয়ে সে যায়। তো কিছুদিন আমি এগুলো খুব সহ্য করছি, সকালে যায়, দুপুরে নিয়ে আসে, সকালে যায়, দুপুরে নিয়ে আসে। জিজ্ঞেস করলে বলে যে প্যারেন্টস মিটিং ছিল, স্কুলে মিটিং ছিল, তো এই জায়গায় বাবা মার থাকতে হবে। এখন এদিকে এক স্কুলে ভর্তি করলে আমি বাবা, ও মা, ওখানে আরেক স্কুলে ভর্তি করলে ওই লোক বাবা, ও মা, এখানে আমি প্যারেন্টস ছিলাম, ওই স্কুলে ও মানে ওই লোক প্যারেন্টস, আবার ওই প্যারেন্টস মিটিং এ ওরা দুইজন একসাথে অ্যাটেন্ড করে, মানে যেগুলো নিতে পারতাছিলাম না ভাই। তো যেই পরিমাণে সেই লোকের প্রতি ঘৃণা বিরক্তি দেখায় সে আমার লাইফে আসছে, সেই লোক তারা এটা দেয় না, সেটা দেয় না, ডিম পর্যন্ত কিনা দেয় না, 500 টাকা পর্যন্ত তারা দেয় না, ছোট লোক। হ্যাঁ, জামালপুরের মানুষ খারাপ, কাজের বুয়ার ছেলে, কাজের বুয়ার সাথে তার সম্পর্ক আছে, সে মদ খায়, রাতে এসে সারা মারে ঠারে, এগুলো বিভিন্ন কথাবার্তা সে বলছে, এবং এই কারণে বিরক্ত হয়ে তারা 2-2 বার সে ডিভোর্স করছে। মাঝখান থেকে কথাগুলো বলতেছে, আর অনেক কথা আছে, বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় বিষয়টা, আমি শর্টকাট বলি। তো তারপর সে যখন প্যারেন্টস মিটিং এ যায়, বারবার দেখা করে, আমি তারা বারবার না করতেছিলাম যে তুমি তার সাথে দেখা করো না, তার সাথে দেখা করো না, তার সাথে দেখা করো না। অর্থাৎ যেই সেকেন্ড বিয়েটার কথা বলতেছেন তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে, ইনফ্যাক্ট বিয়ের সেই কাবিন পর্যন্ত আমার হাতে, এখন সেকেন্ড বিয়ের কাবিন এবং সেকেন্ড বিয়েতে তার যেই পাসপোর্টের সেখানটাও তার আগের হাজবেন্ডের নাম লেখা, এবং এর মধ্যে একটা অদ্ভুত কিছু জিনিস আছে, আমি বলবো, আপনি কথা শেষ করেন, আমার কিছু অবজারভেশন আছে। জি, যখন তার সাথে দেখা করে তখন আমার বিষয়টা খারাপ লাগে। জি, এর মধ্যে রোজা চলে আসে, আপনি যে জিনিসটা প্রশ্ন করছেন ওই দিকে আমি যেতেছি, যে জিনিসটা প্রশ্ন করছেন আমাকে, যে সে কিভাবে ব্যথাটা পাইলো। আগে এটা জানা দরকার, যদি মানে কোনোভাবেই তো শারীরিক আঘাত করাটা মেনে নেওয়া যায় না, না কোনোভাবে এটা কাম্য না, মেয়েদেরকে শরীরে আঘাত করা কোনোভাবে কাম্য না। কিন্তু অনেক সময় হয়ে যায় কি, মানুষ অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়ে গেলে, কারণ বউ বাচ্চার ব্যাপারগুলো অনেক ইমোশনাল ব্যাপার থাকে, এই জায়গায় অনেক টাইমে শাসন করতে যায় বাচ্চাদেরকে, মারাও অনেক সময় হাত তুলে ফেলায়, বাবার অনেক সময় সন্তানের উপর হাত তুলে ফেলায়। আমার বাপ তো লাগতে হয়েছে, হ্যাঁ, আমরা সবাই মার খেয়েছি, খাবরানি তো রেগুলার ছিল, বাবা আমাদেরকে প্রচুর পিটাইছে, বহুত মাইর আমার বাবা মারছে আমগো। তো এরকম হয়ে যায় অনেক টাইমে, কিন্তু তারে আসলে আমি কখনোই গায়ে হাত তুলি নাই। এখন সে মিডিয়া সিম্পিতি পাওয়ার জন্য অনেক কথাই সে বলে বেড়াইতেছে, সেগুলোর সাথে আমার কথা কনফ্লিক্ট, সাংঘর্ষিক, কিন্তু তারপর আমার সত্যটা বলতে হবে। সে যা বলছে তার কথা খণ্ডনই করতে আসছি আমি। তো সে যখন রোজার মাসে তার সাথে বারবার দেখা করে, এবং ওই লোকের বাসায় 7 নম্বর সেক্টর 7-1 নম্বর হাউস, লেক ড্রাইভ রোড, সেই বাসায় সে 2 দিন যায়, সেই বাসাতে ওনার এক্স হাজবেন্ডের বাসায়, আমি রানিং হাজবেন্ড, ঠিক আছে, রোজার মাসে 2 দিন সেই বাসায় যায়। সে তার সাথে বলে যে ইফতারি করতে গেছি, মেরে নিয়ে গেছে। আমার কথা হইলো এটা কোন ধরনের কথা, ঠিক আছে, এবং ঢুকে বিকেল 3টায় বের হয় রাতের 11টা-12টার দিকে। আপনি জানতেছেন এই কথাগুলো আমি জানতেছি কিভাবে জানতে? সে বলতেছে আপনাকে আমার লোক ছিল, কারণ আমি যখন দেখছি তার আগের হাজবেন্ডের সাথে তার কন্ট্রাক্ট, তখন আমি ভাবছি জিনিসটা আমার অবজারভেশন করতে হবে। ফাট করে অ্যাকশনে যদি যাই, মানুষ এটাকে মানে ভালোভাবে নিবে না, আর আমার নিজেরও তো বুঝতে হবে জিনিসটা কি হইতেছে। তা সে এত বদনাম বললো সেই লোকের, এখন সেই লোক তার কাছে নায়ক হয়ে গেল, ভালো হয়ে গেল, তার কথায় সে চলতেছে। তো ফট করে রমজান মাসের মধ্যে সে ওই বাসায় যায়, ইফতার করে, তার সাথে আর ঘরের ভিতরে, আল্লাহ ভালো জানে, সেটা আবার আমি চোখে দেখি নাই, যেহেতু আমি ঘরে যাইনি। তার বললো যে মারে নিয়ে গেছি, দারণ ঠারণ সব আছে, এভিডেন্স আছে।
আমার কাছে এগুলা সবই রেকর্ডিং আছে। কিন্তু কথা হইতেছে যে সে যার একটা যে লোকের বাসায় সে যে লোকের ডিভোর্স দিয়ে চলে আসছে সেই বাসায় সে ওই লোক কি বিয়ে করছে আরেকটা না সে সিঙ্গেল? ওই লোক সিঙ্গেল, ওই লোক সিঙ্গেল। ওকে। বিয়ে করলে তো বাসায় যেতে পারতো না, সে বউ থাকতো, তো সিঙ্গেল সেই বাসায় সে যায়। তো জিজ্ঞেস করলে বলে মেয়েকে বাবাকে দেখাইতে গেছে। আমার কথা হলো মেয়ে যদি বাবাকে দেখতে যায় তোমার মাকে দিয়ে পাঠাও, তোমার বোনকে দিয়ে পাঠাও, সে মা বোনকে দিয়ে পাঠাবে, সে নিজে যাবে। কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে বাচ্চাকে সাথে যায়, সেও যায়। আমি বলছি তুমি বাচ্চা যদি বাবা খাওয়াইতে পারো সমস্যা নাই, আমি তার বাচ্চাকে তার বাবা থেকে বঞ্চিত করার কোনো অধিকার আমার নাই, 100 বার তুমি পাঠাও, কিন্তু তুমি কেন যাও? আমি তোমার তো আরেকটা ছেলের সাথে আরেকটা লোকের সাথে আমি মানতে পারি না, আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, ঠিক আছে? আমি তো তোমাকে পছন্দ করছি, বিয়ের প্রপোজাল দিছি, তুমি এগ্রি হইছো, তুমিও আমার ভালোবাসি বলছো, প্রপোজাল করছো, দেন আমাদের একটা সম্মতির মাধ্যমে বিয়েটা হয়েছে, ঠিক আছে? কারণ আমি তো গুনার দিকে আগাবো না, গুনার দিকে আগাবো না দেখি কিন্তু বিয়ে করে নিয়েছি, পরক্রিয়া করবো না দেখে কিন্তু বিয়ে করে নিয়েছি আমি। তো ও ওই বাসায় যেগুলো মানতে পারিনি, ও বাহিরে যায়। ধানমন্ডি রাতের 1টার দিকে সে ধানমন্ডি থেকে ঘুরে টুইরা খাওয়া দাওয়া করে আসে। সে কার সাথে? ওই লোকের সাথে, এই যে মোস্তাফিজুর রহমান রিফাতের সাথে। কেমনে? হ্যাঁ, ঘুরে সে বিকালে বের হয়ে যায়, সে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে খাওয়া দাওয়া করেছে। আপনি নিশ্চিত তার সাথে? 100%। এবং আমার সবচেয়ে ভুল হয়েছে কি, আমি আসলে যে মানে ভিডিও ছবি টবি এত করা এগুলো আমি বুঝি কম। যদি এগুলো আমি ফেসবুক অ্যাকাউন্ট না, আমার ফেসবুক অ্যাকাউন্টও নাই, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নাই। থাকলে আপনারা জানতেন, কারণ আপনার মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা এগুলো জানতেন, সার্চ দিলে এসে পড়তো। তো এগুলো তার আমি হাতে নাতে ধরছি। রাতের 1টার সময় বাসায় যে দৌড়ায় তার আমি ধরছি, তুমি এত রাত করতে আসছো? বলে আমি ডক্টরের কাছে গেছিলাম। ডক্টরের কাছে গেছিলাম, একটু প্রেসক্রিপশন কই? বলে ডক্টর কাছে প্রেসক্রিপশন লাগে না। আমি বললাম বাংলাদেশে কোন ডক্টর আছে যে প্রেসক্রিপশন লাগে না? বলে যে মানে রাত হইতে পারে না? আমি রাত হইতে পারে, ঠিক আছে, বাট 1টার সময় তুমি আসলা এই ধানমন্ডি থেকে, রিক্সা দিয়ে থেকে আসলা, রিক্সা দিকে ধানমন্ডি থেকে আসা যায় উত্তরায়। পরে বললো যে এত কথা বলতে পারবো না, ঠিক আছে? সেদিন বললাম যে তুমি পর্দা করো, তুমি কি পোশাক পরে গেছো, যে পাতলা একটা পোশাক পরে তুমি গেছো। পরে বলে যে যান, আপনার সাথে পরে কথা বলবো। তার মা মানে তাকাই ছিল, বললো যে বাবা আমি তোমার একটা কথা বলি। আমি বললাম যে বলেন, ঠিক আছে? পরে সে বললো যে তুমি আমার মেয়েরে সন্দেহ করতেছো। আমি বললাম যে আন্টি আসলে সন্দেহের কিছু না, সন্দেহ সেইটা যে না দেখা বলাটা কিন্তু সন্দেহ না। এগুলো আমি সবই কিন্তু জানি, সবই দেখতেছি। তোরা ছেলে, আমি তারা বিয়ে করছি, তারা ভালোবাসি, তার খোঁজ খবর রাখার দায়িত্ব কিন্তু আমারই, তার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আমারই। পরে সে তার মায়ের কথা বলল, আচ্ছা আম্মু সরব, কথা আমাদের মাঝখানে কথা বলো না। তার মা সরে গেল। তো রাতের বেলা আমি বাসা থেকে বেরিয়ে আসি। তারপর থেকে আমার মনটা খুবই খারাপ থাকতো যে সে তার সাথে তো র্যান্ডম চলাফেরা করতেছে, আমার খারাপ লাগতো যে আমার একটা বাচ্চা হয়ে গেছে, তার সে এখন আরেকটা লোকের সাথে মিশতেছে, যারা সে আগে 2বার ডিভোর্স করছে। সে আমার কমিটমেন্ট দিয়েছিল সে কোনো পুরুষের কাছে আমার ছোট করবে না। এখন সে একটা পুরুষের কাছে আমার ছোট করতেছে, তার সাথে সে ঘুরতেছে। আমি এটা কোনোভাবেই আমার ইগোতে লাগতেছিল খুবই। তো লাস্ট এরকম রোজার মাসে সে আমাকে একদিন বলে যে আপনি বাসায় আসবেন না, ঠিক আছে? আমি তারা বললাম যে আমার তোমার আসতে খুব ইচ্ছা করতেছে, যদি অনুমতিটা প্রয়োজন ছিল না, আমি ডাইরেক্ট যেতে পারতাম। যেহেতু আমি ওই দিন রাতের বেলা একটু মোটামুটি মন কালাকালি করে বেরিয়েছি। পরে আমি তারা বললাম যে আমি বাসায় আসবো, তোমার সাথে আসতে আমার কিছু ইচ্ছা করতেছে, তোমার দেখতে ইচ্ছা করতেছে। সে হট করে বললো যে আপনি বাসায় আসবেন না। এই মেসেজটা আমার কাছে আছে, স্ক্রিনশট দেওয়া আছে, যে আপনি বাসায় আসবেন না। তো আমি খুব হতভম্ব হইলাম, সে আমার বাসায় আসতে না করে। তারপর চিন্তা, আমার বাসা, আমার বউ, আমার বাড়ি, আমার বাচ্চা, আমার সংসার, আমার বউ আমাকে বাসায় আসতে না বলে খুবই কষ্ট পেলাম। যে আমার তো আরো বউ আছে 2টা, তারা কোনোদিন আমাকে কথা বলে নাই, কোনোদিন না। তারা একদম প্র্যাকটিসিং, তারা খাস পর্দা করে, আলহামদুলিল্লাহ। এবং তাকে যে আমি বিয়ে করছি, তাকেও কিন্তু সে কিন্তু পর্দার কমিটমেন্ট দেওয়ার কারণেই কিন্তু আমি তাকে বিয়ে করছি। আমি যখন মদিনাতে হজে যেতাম তখন আমার বিয়ে হয়নি। হজে মদিনাতে শুয়ে ভাবতেছিলাম যে মেয়েকে যে আমি বিয়ে করবো, মেয়ে তো পর্দা করে না, মেয়ে তো নামাজ পড়ে না, মানুষ তো আমার দিকে আঙুল উঠাবে যে আপনার দাঁড়িয়ে আছে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, আমি চলাফেরাতে আমার অনেক ভুল ত্রুটি আছে, মানুষ ভুলে উঠতে না, এরকম হাজারো ভুল আমার বের করতে পারবেন আপনি। কিন্তু দিনের যতটুকু পারো ততটুকু দিনের দিনকে আঁকড়ায় ধরো, যতটুকু পারো, যতটুকু প্র্যাকটিসিং হওয়া যায়। আপনি যে আমার অনেকটা দোষ ত্রুটি বের করতে পারবেন না, পারবেন, অনেকে আঙুল উঠে পারো আমার দিকে, আমরা তো ফেরেশতা না, মানুষ ভুলে উঠবে না। তখন তারা আমি বলি যে তোমার সাথে আমার যায় না, মদিনা থেকে। সে খুব কান্নাকাটি করে মদিনাতে, যে আমি সত্যি আপনাকে পছন্দ করি, আপনি ছাড়া আমি থাকতে পারবো না, ঠিক আছে? আপনাকে আমি সারপ্রাইজ দিতে চাইছি। কি সারপ্রাইজ দিবা? যে আমি হেজাব কিনে আনছি, ওড়না কিনে আনছি, সব কিছু কিনে আনছি, যে আপনি হজ করতেছেন, আপনি দেশে আসলে একটা হাজির বউ, আমি আপনাকে বিয়ে করবো, হাজির বউ বেপরদা চলবে, আপনার দিকে আঙুল উঠাবে, আপনার খারাপ বলবে, এটা ভালো লাগবে না। এই জন্য আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বসেছিলাম। আর আপনি ওদিক থেকে আমার বলতেছেন এই কথা। আমি দেখেন মদিনাতে আমি আছি, ঠিক আছে, পবিত্র মাটি, হ্যাঁ, হুদুদে হারামের এরিয়া এটা। তো এই জায়গার মধ্যে আমি খারাপ চিন্তা করতে পারি না। আমার দেশে এসে তোকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার সাথে এই অ্যাফেয়ারটা কন্টিনিউ করতে পারবো না, কারণ মাঝখানে কেউ ঘটকালি
করে দেয় নাই, কিন্তু আমার আর তোমার মধ্যে কিন্তু বিয়ের একটা কথাবার্তা হয়েছে, কমিটমেন্ট হয়েছে। আমি কিন্তু ইলিগেল কোনো রিলেশনে যাবো না, তোমার সাথে হারাম কোনো রিলেশনে যাবো না, আমি একটা রিলেশন যাবো, সেটা হলো বিয়ে। এখন তোমার মধ্যে একটা মেয়ের বিয়ে করা যায় কিনা সেটা আমি মদিনা শেষে ভাবতেছি। পরে সে আমাকে শিওর করলো যে না, আমি আপনাকে বিয়ে করবো, পর্দা সহ বিয়ে করবো, পর্দা করে শালীনভাবেই আমি চলবো। দেন আমি তার জন্য কিছু গোল্ড কিনি, দিক থেকে চুরি কিনি, একটা ব্রেসলেট কিনি, চেন কিনি, জায়নামাজ, আতর খুশবো, সবার জন্যই কিনি টুকটাক। তখন আমি দেশে আসি, আসার পরে তার আমি বিয়ে করি, ঠিক আছে, তার সাথে আমার সংসার চলতে থাকে, বাচ্চা হয়, যেটা শুনলেন। তো সেদিনের যে বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম যে সে বেপরদা চলাফেরা করে, ঠিক আছে, সেই হাজবেন্ডের সাথে সে বেপরদা ভাবে যায়, নর্মাল পোশাকে যায়, ঠিক আছে, এগুলো আমি মানতে পারতেছিলাম না। যখন সে আমার বাসায় আসতো না, বলছে না, তখন আমি কোনোভাবেই নিতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে চাঁদ রাত পর্যন্ত আমি অপেক্ষা করছি যে সে আমাকে একটা বার ডাকে কিনা, পুরো রোজার মধ্যে একটা বার সে ডাকে না। সেই লোকের সাথে ইফতার করে, সেই লোকের সাথে বাফেট খেতে যায়, সেই লোকের সাথে বাসায় যায়, সেই লোকের সাথে ঘুরে, সেই লোকের সাথে শপিং করতে যায়। যেদিন চাঁদ রাতের আগের দিন সেই লোক তার বাসার সামনে নামাই দিল শপিং টপিং সহ, সেদিন আমার পুরা মনটা তছনছ হয়ে গেছে যে আমার বউ, আমার বাচ্চা আরেকজন শপিং করে দেয়, ঠিক আছে, আমার বাচ্চাটার সাথে আমার প্রথম ঈদ, একটা ছোট 4-5 মাসের বাচ্চা, তার আমি বাবা, আমি তারাই শপিং করে দিব, আমি তার টাকা দিব। সে আরেকজন তার মনে একটা স্বর্ণের চেনও কিনে দিয়েছিল, তার মোবাইলের ছবিগুলো আছে, আমি আর নিতে পারি নাই, ঠিক আছে। ওই লোক তার স্বর্ণের চেন কিনা দেয়, তার বসুন্ধরা সিটিতে নিয়ে যায়, তার জামা কিনা দেয়, মানে তার সাথে তার সম্পূর্ণ সে ইনক্লুড হয়ে গেল। আমি মানে করে যারা ছিঁড়ে বেড়ে গেছে, আমার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো লাস্ট একটা টাইমে আমি চিন্তা করলাম না, কালকে ঈদ, আজকে যাইতে হবে বাসায়, ঠিক আছে। তো এর আগেই আমার ওই যে যাদেরকে বললো যে গুন্ডা, আলামিন গুন্ডা, ইউনুস গুন্ডা, এগুলো এমপ্লয়ি আমার কাজ করে, এগুলো বাজার সদাই করে, এবং ওরেও অনেকবার এই বাজার সদাই করে কিন্তু ওরা খাওয়াইছে, ওদের অনেক ফুড ফরমাইশ কিন্তু ওরা করে দিছে। ওরা কোনো গুন্ডাও না, কিছু না, যেটা কম্বল নিয়ে আমি বাসায় যাই, কিছু বাজারের অর্ডার ছিল, এগুলাও কম্বলটা ওই শীতের সময় দিছে, তো এগুলা দেরি হয়ে গেছে, বারবার বলতেছিল কম্বলটা নিয়ে যান ফোন দিয়ে। ও বলতেছিল কম্বলগুলো যেন বাসায় দেয় ওদেরকে ফোন দিয়ে। তো ওরা কম্বলগুলো আনিছিল, কিছু সবজি টবজি বাজার টাজার নিয়ে আমরা বাসায় যাই। তা আমিও বাসায় যাই। তা আমি চিন্তা ছিল যে আমি সামনে গেলে যদি একটা ইমোশনালি পরিবেশ তৈরি হয়, তাহলে আমাদের মধ্যে যেন একটা একটা ঝগড়াঝাটি, যেটা মন মানসিকতা চলতেছে, ঠিক হয়ে যায়। সামনে যাই, সে ফোনটা একদম ঢোকা থেকে বলেন এবার। হ্যাঁ, গেটটা ঢুকলাম, ঘরের মধ্যে। তখন কি সে নামাজ পড়তেছিল? না, নামাজ এই রোজার মধ্যে তো সবাই হেজাব, নামাজ পড়তেছিল কিনা আমি দেখি নাই, ঠিক আছে। কিন্তু কি দেখলেন ঢুকে? আমি ঢুকে দেখলাম তার মা বসে আছে বাচ্চা কোলে নিয়ে, তার বোনটা আমি দেখি নাই, কাজের বউ কাজ করতেছে সেই ঘরের মধ্যে, যে নামাজ পড়তেছিল এক্সাক্ট আমি তার নামাজই দেখি নাই। তো যখন নামাজের হেজাব পড়া ছিল, তো মেবি না হয়তো নামাজ পড়তেছিল, আমি তার নামাজে পাইনি সরাসরি। তো আমি গেলাম পরে, মোবাইলটা বিছানায় ছিল, সাথে সাথে সে মোবাইলটা হাতে নিয়ে নিয়েছে। তখন আমার কাছে আরো সন্দেহ হলো যে মোবাইলটা নিল মানে ওই যে রিফাতের সাথে তার যে এসএমএস হতে থেকে যেতে পারে, এসএমএস থাকতে পারে, অনেক ছবি টবি থাকতে পারে, কারণ র্যান্ডম সে কিছুদিন ঘোরাঘুরি করছে সে। যেহেতু আমি বাসায় আসি না, সব ছবিগুলো তার মধ্যে। না, আপনি ঢুকলেন, ফার্স্ট সে কথা না বলে ফোনটা হাতে নিল। ওকে, আমি তার জিজ্ঞাসা করলাম যে ফোনটা তুমি সরাইলা কেন, ঠিক আছে। তো হঠাৎ করে সে বললো যে আপনার খুব উত্তেজিত হয়ে উচ্চ বাক্য 2-3টা ঝাড়ি দিল আমারে। এই জায়গাটা আমি একটু থামাই। এর আগে সে বলতেছে যে এর আগে আপনাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা হয়ে গেছে, সে আপনাকে ডিভোর্স দিবে। না ভাই, ডিভোর্সের কথাবার্তা হয়ে গেছে, এরকম তো অনেক হাজবেন্ড ওয়াইফের সাথে আমি থাকবো না, আমি তোমার ডিভোর্স দিয়ে দিবো, এগুলো কথাবার্তা তো ঝগড়াঝাটির সময় প্রতিদিনই বলে হইতেই থাকে। এটা তো ডিভোর্স দিয়ে দিব, এটা তো কোনো চুক্তি না ভাই, যেদিন হয়ে যায় ওদিন হয়ে যায়, ঠিক আছে। এটা আগে থেকে তুমি ডিভোর্স দিয়ে দাও, এটা তো ভাই ডিভোর্সের কোনো অনুষ্ঠান না ভাই। হ্যাঁ, এটা সেকুলার সমাজে, বর্তমানে এই সমাজে এগুলো টুকটাক দেখা যায়, কিন্তু মুখ দিয়ে আমি তো স্ত্রীর বলে আমি তোর ছেড়া দিব, তোর ভাত খাবো না, স্ত্রী বলে থাকে আমি তোর ভাত খাবো না, এগুলো মানে যে ডিভোর্স হয়ে যাবে সেটা এরকম না। তো বাসায় যে কথা সে বলতে গোছায় এত সুন্দর, সে তো কবিতার মতো এগুলো বলে গেছে। আসলে আমি প্র্যাকটিক্যাল আপনার সামনে তুলে ধরতেছি। তো তখন সে আমার এক পর্যায়ে মোবাইলটা চাওয়ার কারণে সে আমার সাথে খুবই উচ্চ বাক্য রাগ করে, এবং আমার দিকে তেরা আসার পরে আমি তারা থামার চেষ্টা করি। যখন সে আমার বুকের মধ্যে ধাক্কা দিতে নেয়, সিরিয়াসলি আমার খারাপ লাগে যে আজকে চার গায়ে কোনদিন হাত তুললাম না, তা আদর করে তারা বিয়ে করলাম, এতটুকু আপনার বুকে এইভাবে হাত দিয়ে আপনারা এইভাবে ধাক্কার মতো একটা ভাব নেই আর কি। ওকে, ঠিক আছে। তখন আমি তারা একটা থাপ্পড়ের মতো দিই। যখন সে সইরা যেতে নেয়, এটাও হালকার মতো লাগে, তখন সইরা যেতে নিয়ে কিন্তু বিপত্তিটা ঘটে। কিরকম? তখন এই বক্স খাটের যে কর্নার সাইডটা, এই কর্নার এই সাইডে ফাঁকা থাকে, ফাঁকার মধ্যে তার পাটা বাইজা যায়, পাটা বাইজা যায়, তখন সে পিছনের দিকে পড়ে যেত, কিন্তু একেবারে খাইতো না। যখন সে ঘুরতে যায়, টুল ছিল সাথে, একটা টুল, এই গলিটার মধ্যে। কিসের টুল? কাচের না কাঠের? কাঠেরই টুল, কিন্তু কর্নারগুলা কাজ দেয়া, কর্নারগুলোর মধ্যে কাজ ফিটিং করা। যখন ওর মধ্যে হাত দিয়ে টুল তো পিছলা ভাই, ধরতে পরে ফসকে পড়ে যায়। যখন এই টুলটা কাজ হয়ে যায় একদম টাইমিং, এত অ্যাকুরেট, পড়ার সাথে সাথে টুলের কাজ এবং আপনার
তার চেহারা মানে একদম সাথে সাথে মানে এমন ভাবে ছেঁচা খায় মুখের মধ্যে কাইটা যায়, নাকের মধ্যে, নাক তো ভাই এমনি সেন্সিটিভ জায়গা ভাই, লাগলে অনেক প্রচুর ব্লিডিং হয়। তো মুখের এই জায়গার মধ্যে সে মানে বাড়ি খায়, কাইটা যায়, ও নাকও ফেটে যায়, সেকেন্ডের মধ্যেই খুব ব্লিডিং শুরু হয়, সাদা টাইস তো প্রচুর ব্লাড। আমি চোখের পলকে মানে আমি হতভম্ব খাই যায়, হতভম্ব হয়ে যায়। হতভম্ব হয়ে যাওয়ার পরে আমি তারে মানে ধরতে নেই যে আমি তারা ধরবো, এই টাইমে সে ডাকাত করে চিল্লান দিয়ে বারান্দায় চলে যায়, বারান্দায় যায় ডাকাত করে চিল্লাচিল্লি করতে থাকে, এদিকে ব্লিডিং হইতেছে, মানে আমার কোন দিকে যাবো আমি চিন্তা করলাম যে মানুষ যে সেন্সিটিভ, মানুষ শুনে ডাকাইতেছে বাসায়, তাহলে এলাকা সবাই মিলে আমার ধরবে, আগে পিটায় মারবে, যদি ওদিকে কিছু করতে পারতো না, কারণ আমরা সবাই চিনে, কিন্তু আমি জিনিসটা মানে ওই টাইমে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না, ভরকায় গেছেন। আমি ভরকায় গেছি, আমি বাসা থেকে বের হয়ে আমি চলে আসছি। তারপরে তারা ধরে টুরে তারা মেডিকেল নিয়ে যায়, চিকিৎসা করে, সেই নাকি ওদিকে 10-15 দিন না কয়েকদিন সে চিকিৎসা করছে। এর মধ্যে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন? এর মধ্যে তারা যোগাযোগ করতাম, এর মধ্যে বাসে পুলিশ চুরিশ আসছে শুনে আমি চিন্তা করলাম না, একটা নারী ঘটিত একটা ব্যাপার, এখন যদি আমি যোগাযোগ করি তাহলে তারা অবশ্যই আমার অ্যারেস্ট করবে। এই যে আপনি বলতেছেন, তার মানে আপনি দাবি করতেছেন যে আপনি অ্যাকচুয়ালি তাকে মারেন নাই, মানে তার যে মুখ কাটছে এই কাটাটা আপনি কাটেন নাই? না, এটা আমি কেন কাটবো, আমি তার সাথে, সে আমার ওয়াইফ, আমি তার মুখ কেন কাটবো? আমার তো আরো 2টা ওয়াইফ আছে, তাদের মুখ তো তাহলে কাটার কথা ছিল। আর সে যে বলছে আমি তারা হত্যার জন্য গেছি, ভাই আমি যদি হত্যার জন্য সে জায়গায় যাইতাম তাহলে সে বাইচাছে কি হবে, তাহলে হত্যা করে ফেলাইতাম। আর আমার সাথে এত গুন্ডা, আরো 2টা গুন্ডা আছে, ডান হাত বাম হাত গুন্ডা, এত গুন্ডা নিয়ে ঘরে ঢুকে তার মেরে ফেলাইতাম আমি। আর তার যদি আমি হত্যাই করতাম, চাকু যদি আমার হাতে থাকতো তাহলে আমি তার পেটে পাট দিতে পারতাম, তার বুকে পাট দিতে পারতাম, তার গলায় চাকু চালাইতে পারতাম, তার গালে আমি চাকু চালাবো কেন? আর সে পয়রা যাওয়াতেই কিন্তু এই ব্যথাটা পাইছে। সে আসলে মানুষের সিম্পিতি করানোর জন্য র্যান্ডম সে মিথ্যা কথাগুলো মানুষের কাছে পাবলিশ করতেছে, এবং প্রচুর ফিডব্যাক কিন্তু সে পাইছে এগুলা। তার পেজটা কিন্তু সে 4000-এর পেজ 30,000 হয়ে গেছে। সে নতুন একটা কাপড়ের বিজনেস চালু করবে, সে ভালো মানে সিম্পিতি কুড়াইছে এবং ভালো ফলোয়ার বানাইছে, সে নেক্সট ভালো বিজনেস হবে তার। মানে আমি তার আসলে মানে আমি কি করলাম জানেন, আমার বড় উপকার করলাম, তার ভাইরাল করে দিলাম আর কি। তারা ভালোবাসতে যায়, তারা ভাইরাল করে দিলাম, তারা সমাজে মানুষের কাছে তারা মানে গ্রহণযোগ্য বানাই দিলাম। এছাড়া তো তারা কেউ চিনতো না। এই আমার ধরেন যে পড়ে গিয়ে কাটবে, এইটুকু কাটবে আমি মেনে নিলাম, কিন্তু মাথার এইখান থেকে যে সেলাই, এইখান থেকে কাটার, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইতেছে যে আপনার ওই টাইমে যে টুল একটু ড্রেসিং টেবিল দোনটাই কিন্তু কাছের, সে যে পড়ছে এইভাবে যে পড়ছে এইদিকে আর মাথার এই জায়গাটা এটুকু কাটবে, এটুকু কাটছে এবং মাথার এই জায়গাটার মধ্যে সে বাড়ি খেয়েছে। এটা আমি দেখি নাই ভাই, চোখের পলক। ওকে, এটা আমি বলতে পারবো না ব্যাখ্যাটা, কিন্তু সে পড়ে গেছে এটা আমি দেখছি, পড়ে এটা হয়েছে, কিন্তু ওই জায়গায় যে ব্যথাটা পাইছে ওই জায়গার মধ্যে হয়তো কোনো কিছুর সাথে সে টান খাইছে বা বাড়ি খাইছে বা কোনো ধাক্কা খাইছে, এক্সাক্ট দেখি নাই। সাথে সাথে সে ওইটা কিন্তু ডাকাত করছিল। আমি যদি তারা মারতামই, আমি যদি তারা তাহলে সে ডাকাত বলার সুযোগ পাইতো না। একটা মেয়ে মানুষের ছেলে মানুষ ধরলে ছেলে মানুষের গায়ে শক্তি, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবসময় এটা সৃষ্টিগতভাবে আল্লাহ ছেলেদেরকে একটু স্ট্রং করে বানাইছে, শারীরিক তারা কাজ করে। মেয়েরা একটু শারীরিকভাবে দুর্বল থাকে, আমি তারা ধরলে সে তারা মারতে গেলে তারা মেরে ফেলাবো, ধরলে তার সে বাঁচবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি তো তারা মারতে জানি, সে তো এখন জীবিত, এখন সুস্থ হয়ে আসে আমার সাথে প্রায় 6-5 মাসের মতো সে কন্ট্যাক্ট রাখছে। তারা বিভিন্নভাবে যেন আমি তারা টাকা পয়সা দেই, তার সাথে যেন মিউচুয়াল করি, হ্যাঁ তারা যেন টাকা পয়সা দেয়। এই টাকার জন্য কিন্তু 5-6 মাসের মামলা মানে আমার এই ফেজ লাইভে আসে নাই। মামলা কিন্তু সে প্রথম করে নাই, সে পরবর্তী অনেকদিন পরে মামলাটা করছে। সুস্থ হয়ে বাসায় আইসা চিন্তা ভাবনা করে তার কিন্তু ওই যে আগের উকিল আছে, সেই উকিলের সাথে বহুত পরামর্শ করলো যে কীভাবে মামলা করলে আমার জেল খাটাই বসে আর আমি খুব বেশি পরিমাণ চাপে পড়বো যেন তার আমি টাকাগুলো দিই। তো আমার সে মামলা দিল, মামলা আমি 5 মাস আগে মামলা জামিন হয়ে গেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমি কোর্টে গেছি, কোর্ট কাগজ দেখছি, এভিডেন্স দেখার পরে সে ভাবতে না সে অবশ্যই জামিনের যোগ্য, আমাকে কোর্ট জামিন দিয়েছে আলহামদুলিল্লাহ। সে আমাকে এখন আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনি তাকে হুমকি দামকি দিচ্ছেন। এখন শোনেন, এখন আমার বাচ্চারা প্রায় 10 মাস ধরে তার কাছে আমার বাচ্চারা আমি দেখি না, হ্যাঁ প্রায় 10 মাস বছর। এখন আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার এই জায়গায় আসছি, আপনি হুমকি দিতে পারবেন যে ভাই আমার ফোন করতে আসছে নিচে তার, হ্যাঁ হত্যা। এখন বাসার নিচে উত্তরা ছিল, আমি বাসার নিচে যদি বাচ্চা দেখতেও যাই বা ওদিকটা যদি আমি হাইটেও আসি, সে মানুষের বলে বেড়ায় আমি নাকি তার হত্যার জন্য ঘোরাফেরা করতেছি। আপনি যতগুলো কাগজ দিয়েছেন, আমি খুব মজার জিনিস খেয়াল করলাম কিছু, যে তার টোটাল 3টা পাসপোর্টে 3 নাম এবং 2 বয়স। তার প্রথম পাসপোর্টে বয়স হচ্ছে জন্ম দিছে 15ই মার্চ 1989 সাল। জি জি। এবং প্রথম হাজব্যান্ড যিনি এখন ইউএসএ থাকে, আমি নামটা নিলাম না সঙ্গত কারণে, সেই পাসপোর্টের কপিটা আমার কাছে আছে, এটা তার কপি, যেখানটায় তার বয়স বলছে হচ্ছে 1989 সালে। পরে আর একটা পাসপোর্ট, সেইটাতে তার বয়স হচ্ছে 1996 সাল।
89 96 7 বছর এদিক ওদিক 7, মানে এটা আমার কাছে খুব আমি আমি আপনাকে বিষয়টা একটু ক্লিয়ার করি ভাই। বুঝান তো। ও প্রথম যে বিয়েটা করে ওই লোকের নাম হচ্ছে মোহাম্মদ নওশাদ হোসেন। পুরো নাম কারণ না নেই। হ্যাঁ না, আমি নেই, কারণ যেহেতু এটা আমি যেহেতু হাজবেন্ড হিসেবে পাবলিকের সামনে আসছি, ওনারা তো জানতে হবে বিষয়টা। এটা হচ্ছে আমার এই যে সেই 3টা পাসপোর্টের বাতিলের আবেদন, এটাতে 3টাই নম্বর আছে, 3টা পাসপোর্ট বাতিল আবেদন। তো সে প্রথম যে হাজবেন্ডকে বিয়ে করে তার সময় তার বয়স ছিল 1989-তে সে জন্ম তার। সেই জন্মের সার্টিফিকেট দিয়ে কিন্তু সেই লোককে বিয়ে করে। সেই লোকের সাথে বিয়ে হওয়ার পরে সেই লোকের সে ডিভোর্স করে। সেই লোকের সাথে কিন্তু আমেরিকা যাওয়ার কথা তার। আমেরিকাতে যাওয়ার কথা এই লোভে। আমি ওনার ভয়েস রেকর্ডিং শুনছি, উনি অনেক কথা বলছেন। হ্যাঁ, উনি ভয়েস রেকর্ডিং কিন্তু শুনছেন যে 12 কোটি 13 কোটির মতো স্বর্ণ ওনাদের ওই লোকের কাছ থেকে। মোহাম্মদপুরে একটা কেস আছে, হ্যাঁ মোহাম্মদপুর থানায় আদালতেও কেস আছে, থানাতেও কেস আছে, সেটা উনি বলছে। হ্যাঁ, কোর্টেও মামলা আছে, মোহাম্মদপুর থানায়ও মামলা আছে, তো সবার নামে মামলা আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওই লোক আমেরিকাতে থাকে, ওরা কিন্তু আমেরিকা নিয়ে যাওয়ার কথা ছিল, এর জন্যই পাসপোর্টটা করছে ওই লোকের নামে। আপনি দেখবেন এটা পাসপোর্টের কপি আছে, স্পাউস ওনার নাম দেয়া, ঠিক আছে, মোহাম্মদ নওশাদ হোসেন, ঠিক আছে। আর এখানে ওর বন্ডিং মানে বন্ড দেখাইছে যে 89-এ, তার মানে 89 থেকে যদি তার হিসাব করি তার বয়স হইতেছে প্রায় 36-7 এর মতো, 36 এর মতো তার বয়স। হ্যাঁ, তো সে এটা তার প্রথম হাজবেন্ড। এই হাজবেন্ডের সাথে ডিভোর্স ছন্ন নিয়ে যখন সেই হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়, এগুলো কিন্তু আমি জানি না কিছুই। যে এখন সে যখন চ্যালেঞ্জ করছে যে যদি সে আগে বিয়ে হয়েছে প্রুফ যদি আমরা দিতে পারি, সে লাইভে এসে ক্ষমা চাবে, লাইভে এসে মাপ চাবে। আমার কাছে বলছে মাপ চাইতে হবে তার। আমার কাছে বলছে যে একবার বিয়ে হয়েছে আমার সাথে। আমি স্পষ্ট জিজ্ঞেস করছি আপনি কি আগে বিয়ে করছেন, বলছে হ্যাঁ একবার বিয়ে হয়েছে, কিন্তু আমার কাছে এখন কাগজ আছে হচ্ছে তার আপনার সহ 3টা বিয়ের কাগজ আছে, এবং এক রিফাতকেই সে 2বার ডিভোর্স করছে। এগুলো স্পষ্ট কাগজ ভাই, আপনারা এগুলো সার্চ দিয়ে দেখতে পারেন ভাই। জি, এটা তো সরকারি কাগজ, মেকিং কাগজ না ভাই, স্পষ্ট কাগজ, সরকারি কাগজ ভাই। এগুলা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। বিয়ের কাবিন আপনারা সে চিন্তা করেন, সে এই যে মোহাম্মদ নওশাদ হোসেনকে যে বিয়ে করছে, মোহাম্মদ নওশাদ হোসেনের সাথে তার বয়স ছিল আপনার তার যদি হচ্ছে 37 হয় বয়স, আপনার কত বয়স? আমার বিয়ে হইতেছে 82-তে। আমার জন্ম 82-তে। আপনার জন্ম 82-তে, আমার তাদের বিয়ে হইছে 82-তে। আমি 82-তে, আমার 84-তে আমার জন্ম। ওকে, 84 লাস্টের দিকে, তাও নভেম্বরের দিক দিয়ে মনে হয় জন্ম, ধরেন 85-তে। আমার বয়স 38 থেকে 39 প্লাস আমার এজ। মানে চুল পাকছে বিজনেসের টেনশনে, তো ভাই এখন রোগেও হয় চুল 12 বছরের ছেলেপেলেরও পাকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমি বয়স্ক না বুড়া নাকি জোয়ান এটা প্রুফ করতে আমি এই জায়গায় আসি নাই। আমি জাতা, আমার ভোটার আইডিতে স্পষ্ট আছে, তারে বুড়ি প্রমাণ করতে আমি এখানে আসি নাই, সে জাতা। মূল বিষয়টা ছিল, দেখেন আপনারা ডাকার মূল বিষয় ছিল যে হোয়াট এভার হ্যাপেন, একটা মানুষ আরেকটা মানুষের গায়ে হাত তুলতে পারে না। আপনার কাছে আমার এটাই জানার ছিল যে আপনি কি আসলে গায়ে হাত তুলছেন? আপনি বলতেছেন না, আপনি বলেন এই সিনারিও ওয়াজ দ্যাট, এবং আপনি বলতেছেন এটাতে পরকীয়া নামক একটা বিষ আছে 100%। এবার যতটুকু হয়েছে ভাই ইনটেনশনালি হয়েছে, ইচ্ছাকৃতভাবে আমি কিছুই হয় না। আমি তারা মারতেও জানি। সে যে বলছে আমি তারা খুন করতে গেছি, আমি যদি তারা খুন করতে যেতাম অবশ্যই খুন করতাম, আর আমার সাথে গুন্ডা মান্ডা নিয়ে গেলে তো অবশ্যই সে বাঁচতে পারতো না, তারা মেরেই ফেলাইতাম। কিন্তু ভাই আমি কোনো খুনিও না, আমি কেউ খুন আগেও করি নাই। আর এখন আমার ওয়াইফ, সে আমার ভালোবাসার মানুষ, তারা খুন করার তো প্রশ্নই আসে না। যতটুকু হয়েছে এটা একটা ভুল বুঝাবুঝি। আমার সাথে বলছে আপনি তাকে বন্দি খাঁচার মতো করে রাখতেন, সে ঘুরতে গেলেও কোনোখানে আপনার সাথে লোক দিয়ে পাঠাইতেন। হ্যাঁ, আমি আমার বোরের তো সেফটির জন্য একটা লোক দিতে পারি, এটা তো তার প্রাউড করার কথা যে আমি তার সাথে একটা লোক দিয়ে দিব। তার যদি মনের মধ্যে কোনো খারাপই না থাকে, তার যদি পরক্রিয়ার চিন্তা মাথায় না থাকে, তার আগের হাজবেন্ডের সাথে ঘোরার চিন্তা তার মাথায় না থাকে, তাহলে আমার একটা লোক তার সাথে থাকে, তার তো প্রবলেম কিসের? এটা তো প্রত্যেকটা ওয়াইফ আমি মনে করি এটা চায় যে আমার হাজবেন্ড আমার সাথে একটা বডিগার্ড দিয়ে দেখ, সে ব্যাগটেক ধরবে, সাথে সাথে থাকবে, ভালো না তার জন্য? কিন্তু সে এটা কেন, সে মাইন্ডে কেন নিচ্ছে? কারণ সে তো আমার বাসা থেকে বেরিয়ে ওই লোকের সাথে দেখা করবে, আর 2-4 জনের সাথে দেখা করবে, এর জন্য জিনিসটা তার কাছে বন্দি খাঁচার মতো লাগছে বিষয়টা। এটা ভালো মেয়েরা খুশি হবে যে আমার হাজবেন্ড আমাকে কতটুকু ভালোবাসে যে আমার সাথে সে একটা লোক দিয়ে দেয়। একটা লোক দিয়ে দেওয়া মানে এটা ভালোবাসার বহির প্রকাশ ভাই। এটা আপনি নেগেটিভলি নেবেন না, পজিটিভলি চিন্তা করেন। কয়জন হাজবেন্ড আছে যে তার ওয়াইফ বাইরে বেরোলে সাথে লোক দিয়ে দেয়? আমি তার সাথে লোক দিয়ে দিছি তার পায়ে বেরিয়ে পড়ানোর জন্য না, সে পরক্রিয়া করে এটা ধরার জন্য না, তার সেফটির জন্যই দিছি। কিন্তু তার মনে তো শয়তানি, তো সে তো যাই রিফাতের সাথে দেখা করবে, তার আগের 2বার ডিভোর্স দেওয়া হাজবেন্ডের সাথে দেখা করবে, তার ছেলে ফ্রেন্ডদের সাথে সে বিভিন্ন রেস্টুরেন্টে খাবে দেখা করবে। এর জন্য সে চায় নাই তার সাথে আমি
কারণে দেই, এবং সে বললো তার প্রাইভেসি ব্রেক করছি। ভাই হাজব্যান্ড ওয়াইফের কিসের প্রাইভেসি ভাই? হাজব্যান্ড ওয়াইফের কিসের প্রাইভেসি ভাই? হাজব্যান্ডের ফোন থাকবে ওয়াইফের কাছে, ওয়াইফের ফোন থাকবে হাজব্যান্ডের কাছে। আমাদের ওয়াইফরা তাদের মোবাইলের পাসওয়ার্ড একজন আরেকজনটা জানবে, এটার মধ্যে প্রাইভেসি কিসের? হাজব্যান্ড ওয়াইফ যেখানে রাতের বেলায় তাদের বৈধ সম্পর্কে তারা লিপ্ত হইতেছে, তারা সেই জায়গার মধ্যে কোনো প্রাইভেসি নাই। তারা ইয়ারলি তারা বাচ্চা নিতেছে, তাদের বাচ্চা কাচ্চা সমাজের মধ্যে স্বীকৃতি পাইতেছে তাদের সন্তান হিসাবে, সেই জায়গায় কোনো প্রাইভেসি নাই। একজন লোক বাইরে গেলে মার্কেটে ওপেন প্লেসে তার সাথে একটা লোক দিয়ে দিলে সেখানে কিসের প্রাইভেসি ভাই? আমি তো বাথরুমে তার সাথে লোক দিয়ে দিইনি, সে পরক্রিয়া করবে বলেই সে এই প্রাইভেসি চাইছে। এবং তার মনে হইতেছিল যে কারণ সে তো সারা জীবন মুক্ত জীবন পার করছে ভাই, পর্দা পশিদা, আদব কায়দা, ইসলামের যেই বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয় তার মধ্যে কিছুই ছিল না। ঠিক আছে, আমি যখনই তার ইসলামের কিছু কথা বলি দেন তার মাইন্ডে লেগে যায়, তার কাছে এটা বেরিয়ার লাগে, তার মনে হয় যে এটা তার বন্দি জীবন, এটা পর্দা পশিতা এবং এগুলো তার কাছে নামাজ কালাম, হ্যাঁ কোরআন শিক্ষা করা, এগুলো তার কাছে বেরিয়ার লাগতে থাকে যে না এটা জীবন না, কারণ আমি এনজয় করতে পারতেছি লাইফটা। উনি বলতেছিলেন যে উনি কাবিনের টাকা পান নাই, কিন্তু এটা তো কাবিনের টাকা পাওয়ার ছিল। হ্যাঁ, এই যে কাবিনের টাকা, আমি ওনার মার হাতে কাবিনের টাকা দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি জানতেন কিনা যে উনার আগে বউ আছে, 2 বউ আছে? উনি বলছেন না, জানতেন না যে 1 বউ আছে। কিন্তু আমার কাছে একটা স্ক্রিনশট আছে, সেটাতে উনি বলতেছেন যে 2 বউয়ের কথাটা উনি জানতেন। তারপরে আমি যে কিছু দিত না কাগজপত্র, এটাতে সবগুলোতে আপনি খুব ভালো করছেন। এই জিনিসগুলো সবারই জানা উচিত যে জিনিসপত্র গোল্ড, আমি কিছু না দেওয়ার মতো ছেলে ভাই, এইগুলো বউরে কিছু দিব না মানে কি? সবাই সাধ্যের মধ্যে কামাই রোজগার মানুষ করে কেন? বউ বাচ্চা কিছু দেওয়ার জন্যই তো, তাই না? একটার পর একটা টেক্সট আসছে, এবং এটা হচ্ছে যে বোধহয় বাচ্চার সময়কার আপনার দেওয়া গিফট। এটা বাচ্চা হওয়ার পরে আমি তার এই গিফটগুলো দিছি ভাই। আরেকটু চেইন আছে, আংটি আছে, কানের দুল আছে। আমি তো তার বাচ্চা হওয়ার পরে এই গোল্ডগুলো দিছি, এবং তাকে আমি আইফোন পর্যন্ত কিনে দিছি। এবং সেই বদনা পর্যন্ত বলছে যে তার আগের হাজবেন্ড তাকে আইফোন কিনে দেয় না, মোস্তাফিজুর রহমান রিফাত আইফোন চালায়, তাকে আইফোন কিনে দেয় না, আমি তাকে আইফোন কিনে দিছি। এবং এটা হচ্ছে সর্বশেষ তালাকের নোটিশ। তো তার মানে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার যে আপনি দাবি করতেছেন এবং ঘটনা যেটা বর্ণনা করলেন সেই অনুযায়ী আপনি উনার গায়ে হাত তুলেন নাই, ধাক্কাধাক্কির এক পর্যায়ে গিয়ে উনি পড়ে যায় এবং পড়ে যায় গিয়ে কেটে যায়। সো দিস ইজ দ্য সিনারিও, যে আমি যদি প্রমাণ দিতে পারি সে বিয়ে করছে, 2টা বিয়ে করছে, হ্যাঁ 2টা বিয়ে করছে, প্রমাণ যদি দিতে পারি সে মানুষের কাছে ক্ষমা চাবে। আমি আশা করি আজকে এটা শোনার পরে সে মানুষের কাছে ক্ষমা চাবে, চাইতে হবে তার। এই 2টা কাগজে এখন ডিভোর্স, বিয়ের কাগজে আমার কাছে, ইনফ্যাক্ট 2টা বিয়েরই কাগজ আছে আমার কাছে। জি জি। হ্যাঁ, আরেকটা বিষয় নীরব ভাই, ওই সে বলছে আমি নাকি তার কাছে যৌতুক চাইছি। ভাই বিষয়টা আমি ক্লিয়ার করে চাই ভাই, ঠিক আছে? যৌতুকটা আমি চাইছি কিভাবে? সে মামলাটা কোর্টে করতে যে তার কাছে আমি 20 লাখ টাকা চাইছি ভাই, ঠিক আছে? কোর্টে মামলাতে লিখেছে সে 20 লাখ টাকা চাইছে। সে 2 দিন লাইভে এসে বলছে তার কাছে একদিন বলছে 20 লাখ চাইছি, একদিন বলছে 30 লাখ টাকা চাইছি। আসলে এক্সাক্ট আমি কত চাইছি সে কিন্তু ক্লিয়ার করেনি। মামলাতে শুধু ক্লিয়ার করছে যে 20 লাখ চাইছি, লাইভে এসে বলতেছে 30 লাখ চাইছি। সে বলতেছে তাকে নাকি আমি চাপ দিছি, তার একটা ফ্ল্যাট আছে, সে ফ্ল্যাটটা বিক্রি করে সে ব্যবসায় টাকা দিতে। কতটুক বড় মিথ্যা হইলে ভাই এই কথাটা সে বলতে পারে? তার উত্তরে কোনো ফ্ল্যাট নেই ভাই, তারা যে বাসায় থাকে ভাই, তার বাবা ডেভেলপারের ব্যবসা করে। তার যে মা, এই মা হইতেছে তার বাবার দ্বিতীয় ওয়াইফ। এই ওনাকে এই বাসায় তার বাবা পাঠায়, কারণ তার বাবা ডেভেলপার। তার বাবা এই যে ল্যান্ডলর্ড, এই জায়গার যে মালিক, ওনার কাছ থেকে 60-40-তে এই প্লটটা নেয়, 2 ইয়ার্সের মধ্যে কমপ্লিট করবে। হ্যাঁ 2 ইয়ার্সের মধ্যে কমপ্লিট করবে। তার বাবা এই বিল্ডিংটা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে পারে নাই। সেই লোক মামলা করছে কোর্টে, এখনো মামলা চলতেছে ভাই, এখনো মামলা চলতেছে, মামলা কোর্টে আছে, এই জায়গা নিয়ে মামলা চলতেছে। এবং বিক্রি তো প্রশ্নই আসে না ভাই। আপনারা রাজুকে সার্চ দেন, এই রাজুকে সার্চ দেন, যদি এই ফ্ল্যাট অন্য নামে থাকে আপনারা আমার যেই শাস্তি দিবেন এই শাস্তি আমি মেনে নিব। এবং উত্তরা 12 নম্বর সেক্টরে 20-25-30 লাখ টাকা কোনো ফ্ল্যাট নেই ভাই। যদি থাকে ও বিক্রি করে, যদি ওর থাকে আপনারা 30 না 40 লাখ টাকা কিনা ফেলেন, আপনারা লাভবান হবেন ভাই। স্বাভাবিক, 1,20,00,000 উপরে নিচে কোনো 2-2.5 কোটি টাকা নিচে দিয়ে কোনো ফ্ল্যাট নেই ভাই। এবং এই বাসার সামনে সাইনবোর্ড লাগানো আছে যে এই বিল্ডিং নিয়ে মামলা চলতেছে ভাই, ঠিক আছে? তো যেই বিল্ডিং নিয়ে রাজুকের মামলা চলতেছে, ল্যান্ডলর্ড মামলা করে রাখছে আরো 10-12 বছর আগে ভাই। সেই ফ্ল্যাটের মালিক সে কিভাবে হয়, সে বিক্রি করবে কি? ওই ফ্ল্যাট বিক্রি করে আমি 25 লাখ 30 লাখ টাকা চাবো ভাই? মানুষে আসলে যা বুঝাইতেছে তাই মানুষ টপ 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 করে গিলা খাইতেছে ভাই। সত্য চর্চা করা উচিত তো, অবশ্যই সত্য চর্চা করা উচিত তো, অবশ্যই। আমি তার কাছে 30 লাখ টাকা চাইছি, 20 লাখ টাকা চাইছি, সে যদি একটা প্রুফ দিতে পারে আমি তার 30 লাখ টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ।
যে দিক থেকে আমি ধার করিল তারা দিয়ে দিবে না। যদি একটা প্রুফ এভিডেন্স দিতে পারে যে আমি তার কাছে 30 লাখ টাকা চাইছি বা 20 লাখ টাকা চাই, একটা প্রুফ, সেটা সাদা কাগজে দেখ বা কালারিং কাগজে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালোতে দেখ, সাদাতে দেখ এবং কালারিংয়ে দেখ, যে কোনো পেপার হইলে আমি যাচাই করবো না, দেখাইতে বলে যে আমি তার কাছে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা চাইছি। সামাজিকভাবে আমার যতটুকু হেয় করছে এটা যাক সমস্যা নাই, মানুষ ক্লিয়ার হইলে আমার ব্যাপারে মানুষের ভুল ধারণা ভেঙে যাবে। কিন্তু তারা কিন্তু আমি আসলে এতটুকু অসম্মান করার জন্য তাকে আমি বিয়ে করিনি। বিয়ে একটা সম্মান, তার মতো মেয়ের কিন্তু আমি স্ত্রীর মর্যাদা দিচ্ছি, সন্তানের মা হয়েছে সে আমার, তাকে কিন্তু সামাজিক একটা পরিচয় দিয়েছি আমার স্ত্রী। সে বেপর্দা ছিল, তাকে পর্দা শিখাইছি, তাকে আমি কোরআন শিখাইছি, তার বাসায় কোরআনের টিচার রেখে দিছি আমি, এবং তার কোরআন তেলাওয়াত শুদ্ধ ছিল না সেটা শুদ্ধ করার জন্য তাকে মস্ত করানোর জন্য টিচার রেখে দেওয়া হয়েছে। তার বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে যেন সে কোরআন শোনা শিখতে পারে, তাকে পর্দাশীল বানানোর জন্য কথা বলছে, এবং তারে আমি বলছি তার আমি উমরায় নিয়ে যাবো, তুমি পাসপোর্ট করো। তার এতগুলা পাসপোর্ট দেখে সে পাসপোর্টটা পর্যন্ত লাস্টে করতে ডিফিকাল্ট হয়েছিল, কারণ বারবার এগুলো চেঞ্জ করে ওরা পাসপোর্ট করা টাফ, কারণ আমার স্পাউস বানাইতে গেলে জিজ্ঞেস করবে পাসপোর্ট অফিসের লোকেরা, তাকে আমি উমরায় বন্ধ নিয়ে যাইতাম। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হইতেছে সে মানে মিডিয়ার সামনে এসে আমার ব্যাপারে যা ইচ্ছা তা সে বলে গেল, এবং আমার 2 বউ আরও আছে, ওই জায়গায় আমার আরও 7টা বাচ্চা আছে, হ্যাঁ, তাদের সাথে আমার কখনো এরকম কিছু হয়নি। এবং সে যে জিনিসটা সবচেয়ে ঘৃণিত বলছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে নাকি আমি বিজনেস করছি। ভাই সবচেয়ে বড় কথা হলো আপনি বড় ভাইয়ের কাছ থেকে নাকি টাকা নিয়ে ব্যবসা হ্যাঁ, আপনি ভুলে যান কেন? আপনি আমার কোশ্চেন করেন। হ্যাঁ, তাই তো শুনছি হ্যাঁ, সে আপনাকে টাকা দিছে। জি জি, বড় বউর কাছ থেকে টাকা নিয়ে আমি বিজনেস করছি, ছোট বউর কাছ থেকে টাকা নিয়ে আমি বিজনেস করছি নৈতিকভাবে। ভাই নৈতিকভাবে, আগে কথাটা বলি পুরো ক্লিয়ার শুনবেন, নৈতিকভাবে বড় বউ ছোট বউর কাছে টাকা নিয়ে বিজনেস করলে কোনো গুণা নাই নৈতিকভাবে, কিন্তু আমি নেই নেই। তারা আমার একজনের বিয়ের বয়স প্রায় 24-25 বছর, একজনের বিয়ের প্রায় 10-11 বছর। যে সে যে কমপ্লেনগুলো আমার নামে করছে সবগুলো একজ্যাক্ট খেয়াল আসতেছে না। আপনি প্রশ্ন করলে আমি অ্যান্সার দিতে পারি, বাট যতটুকু আমি বলছি ক্লিয়ার করার চেষ্টা করছি মানুষের সামনে, যে মানুষ যেহেতু বিষয়টা মানে নেগেটিভলি নিছে এবং মানুষের ইমোশন আঘাত লাগছে, ব্লাড দেখছে মানুষ, সবাই ভাবতেছে একরকম, আসলে কেউই তো জায়গায় ছিল না, সে মানুষের সিম্পিতি ভালোই কুড়াইছে। তো এখন আমি আসলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ সে আমার পেজে অ্যারাবিয়ান প্রো কালেকশনের পেজের নাম উল্লেখ করছে এবং আমি অ্যারাবিয়ান প্রো কালেকশনের অনার। তো মানুষ এটাকে ভালোভাবে নেয়নি, তো খারাপ লাগছে আমার কাছে। তো মানুষের আসলে বিবেক আছে, মানুষ শিক্ষিত, এখন ভার্চুয়াল সমাজে মানুষ এখন অনেক কিছুই বুঝে, হ্যাঁ, যে মানুষকে ম্যানিপুলেট করা হইতেছে বিষয়গুলো, এগুলো মানুষ বুঝে। আমি যতটুকু কথাই আজকে বলছি সবই এভিডেন্সের সাথে বলছি, প্রত্যেকটা এভিডেন্স আমার সামনে প্র্যাকটিক্যাল আছে। আপনারা যারা চান আমি এভিডেন্সগুলো তাদেরকে দিতে পারবো, এবং রেডি আছে আমার কাছে। দরকার 50টা কপি করে 50 জায়গায় আমি দিব, যেন মানুষ এগুলো দেখে। তারা আসলে আমার যে ক্ষতি করছে তারা এটা আসলে হয়তো পূরণ করতে পারবে না, কিন্তু তারা যদি এই ব্যাপারে মিডিয়াতে না বলে যে তারা অপরাধী, সে বলছে যে আমি যদি প্রমাণ দিতে পারি, সে আসে মাপ চাবে, সে ক্ষমা চাবে, এবং সে লজ্জিত অনুতপ্ত হবে। যেহেতু তার কথা ছিল সে ক্ষমা চাবে, তার কথা ছিল প্রমাণের পরে, আমি প্রমাণ দিছি, সে তার কথা রাখবে। যদি সে কথা না রাখে তার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশনে যাব। আমি এতদিন চুপ করে বসেছিলাম, শুধু আমার বাচ্চার মুখের দিকে তাকায়, মান সম্মানের মুখের দিকে তাকায়। আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব, এবং আমার যে ক্ষতি করছে সে, এই ক্ষতিপূরণের মামলা করতে বাধ্য হবো। কারণ থানা ইনশাআল্লাহ আমি আশা করি পুলিশ আমাকে যথেষ্ট সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই আমি বলতেছি, কারণ তারা তারা পাবলিক সার্ভেন্ট, তারা পুলিশ মানে পাবলিক সার্ভেন্ট, তারা আমাদের সহযোগিতার জন্য তারা। বাংলাদেশ পুলিশ খুবই সচেতন, বাংলাদেশ পুলিশের খুবই সুনাম আছে। তো বর্তমান যে সরকার, ঠিক আছে, সরকার তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনিও মানুষের প্রতি খুবই পজিটিভ। আমি পুরুষ, আমি নির্যাতিত হব, আমি ভিকটিম হব, অবশ্যই তারা আমাকে হেল্প করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে যে যাকে আজকে নায়ক বানানো হইতেছে সে ক্রিমিনাল, আমি একজন ভিকটিম, আমাকে বানানো হইতেছে ক্রিমিনাল। তো সে যে সমাজের চোখে নায়ক হয়েছে, মানুষের চোখ খোলা উচিত, মানুষের আওয়াজ উঠানো উচিত অন্যায়ের বিরুদ্ধে। সে নারী হইয়া ব্লাড দেখায়, সিম্পিতি সব নিয়ে যাবে, আমরা ছেলে হয়েছি বলেই আমরা নির্যাতিত হব, এটা তো মানে এটা হইতে পারে না। আজকে আমি যদি তারা ছাড় দিয়ে দিই, বা আমার বেলায় যদি এটা নেগেটিভ কিছু হয়ে যায়, তাহলে কোটি কোটি ছেলে বাংলাদেশে নির্যাতিত হবে ঘরে ঘরে। আমি সমস্ত ছেলেদের পক্ষ থেকে আজকে আওয়াজ উঠাইলাম, এটাই বললাম যে আপনার ছেলেরা সচেতন থাকবেন, আপনাদের ওয়াইফদেরকে অবশ্যই রেসপেক্ট করবেন, ভালোবাসবেন, তাদেরকে যত মানে সম্মানের সাথেই তাদের সাথে থাকবেন। কিন্তু তারা যদি কোনো মিথ্যা অ্যাকশনে যায়, আপনারা আওয়াজ তুলবেন এবং বলবেন যে পুরুষরা নির্যাতিত, এটা যেন বাংলাদেশ সরকার জানে। এবং আমাদের পক্ষে আরো আইন দরকার, কারণ আইন না থাকার কারণে অনেক ছেলেরা বোবা কান্না কাঁদতেছে, অনেক ছেলেরা
মানে সোসাইড পর্যন্ত করতেছে তারা, ঠিক আছে? এবং একটা মেয়ে 10টা 20টা বিয়ে করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করতেছে, তাদেরকে হ্যাসেলের মধ্যে ফেলায়, তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করতেছে। এগুলো খুবই শেম, খুবই লজ্জা। বাংলাদেশের মানুষ আগের মতো নাই, বাংলাদেশে উন্নত হয়েছে। বাংলাদেশের মধ্যে এখন মানে সায়েন্স আর টেকনোলজির দিক দিয়ে বাংলাদেশ অনেক আগায়। এবং আপনি তো লাকি যে আপনি এই ডকুমেন্টগুলো পাইছেন। যদি ডকুমেন্টগুলো না পাইতেন, আপনার প্রমাণ করো তো আকাশ কুসুম কল্পনা ছিল, আপনি স্ট্রেট ওয়েতে ফেসে যেতেন। তো আমি প্রত্যেকটা ডকুমেন্টসের জায়গায় দিছি। আমার কাছে আরো ডকুমেন্টস আছে। আমি প্রথম দিন লাইভে মানে হঠাৎ করে লাইভে আসছি, তো সেই জায়গায় মানে আমি ভালো করে বলতে পারি নাই। আপনি তো ফেসবুকে চালান না, আমি ফেসবুক চালাই না, ইনস্টাগ্রাম চালাই না যে আমি থাপ করে এসে লাইভে কথা বলবো। আজকে আমি খুব ঠান্ডা পরিবেশ পাওয়াতে আমি কিছু কথা তুলে ধরতে পারছি। আর কিছু ডকুমেন্টস আমি দিছি, এগুলো আমার পক্ষ থেকে খুবই অল্প। আমি তার বিরুদ্ধে আমি আরো ডকুমেন্টস এভিডেন্স এক জায়গায় করবো। এবং আজকে বলছি, আজকে যদি সে বা মানে গণমাধ্যমে বা যেই জায়গায় আমার কাছে ছোট করছে, যদি সে মাপ না চায়, কারণ তার আমি এখানে তার প্রমাণ আমি দিছি, যদি সে ক্ষমা না চায় তাহলে সেটা মিথ্যাবাদী। সে পুরো জাতির কাছে কমিটমেন্ট দিছে সে যে যদি প্রমাণ দিতে পারে। তো আমি মিথ্যা প্রমাণ পাইলাম। হ্যাঁ, মিথ্যা প্রমাণ পাইলেন যে একটা বিয়ে করছে, কিছু দেয় না, এটা ওটা, এই তো স্পষ্ট প্রমাণ আছে এর মধ্যে। সে জাতির কাছে সে বলছে যে আমি প্রমাণ দিতে পারলে সে ক্ষমা চাবে। সে যদি ক্ষমা না চায়, কালকে আমি তার বিরুদ্ধে, তার পুরো পরিবারের বিরুদ্ধে আমি কালকে মামলা করবো। একটা জিনিস আমি কোর্টে করবো। আমি আপনাকে ডাকছিলাম, আমার খুব খারাপ লাগতেছিল এরকম ভাবে একটা মানুষকে কেমন করে মারতে পারে নৃশংস পশুর মতো, এখানে কাটা, এখান থেকে এখানে কাটা। আপনি এসে বললেন যে না, সেটা আপনি করেন নাই। ওইখানটায় সে একটা ধাক্কিতে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার। তারপরে তার মুখে শোনা যে আপনি তাকে মানুষ দিয়ে পাঠাইতেন, কোথাও ঘুরতে গেলে বন্দি জীবন ছিল তার। আপনার ব্যাখ্যাটা হচ্ছে যে আপনার ওয়াইফের নিরাপত্তার জন্য আমরা যেরকম সাথে ড্রাইভার রাখি, এরকম হয়তো আপনি একজন করে লোক পাঠাইতেন যে তার সাথে যদি থাকতে পারে। আপনি বললেন যে তাকে সন্দেহ, সে বলতেছে তাকে সন্দেহ করা হতো। আপনি বললেন যে আপনি দেখছেন এবং তার পরকীয়া সংক্রান্ত ইস্যুর জন্য আপনার তার প্রতি সন্দেহ হয়েছে এবং সেই সন্দেহবশত আপনি অনেক ক্ষেত্রে নিরাপত্তা রাখার চেষ্টা করছেন। এই হচ্ছে পুরো ইস্যুটা। এই পুরো ঘটনাটা আমরা শুনলাম। আমার ধারণা যারা দেখতেছেন তারা, বিচারের ভার তো দিন শেষে আসলে আপনারই, বিচারের ভার জনগণের। কখনো অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, জানার চেষ্টা করবেন এপিঠ ওপিঠ মুদ্রার দুই পিঠে দুই হাতে কোথায় তালিটা আসলে বাঁচতেছে, কে আসলে কেমন করে, কেন কি করতেছে, উদ্দেশ্যটা কি এবং আসল ঘটনাটা কি। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি, দায়িত্বটা আপনার। যদি একটা পুরুষ নির্যাতিত হয়, যদি একটা পুরুষ আইনের কারণে, আইন না থাকার কারণে ফেসে যায়, সেখানটা গলার আওয়াজটা আপনার বড় করতে হবে। ভিডিওটা শেয়ার করবেন, মানুষের জানা দরকার অনেক কিছু। আর যে কোনো কিছু জানতে হলে, জানাতে হলে ইনবক্স মে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।